হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আমরা ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন করছিলাম। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 8। ঠিক আছে, অনেকদিন আমরা ইতিহাসের ক্লাস করিনি, আর বেশি কিন্তু আমাদের ক্লাস লাগবে না। আমরা অনেক টপিক কভার করে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17টা টপিক আমাদের কমপ্লিট। আজকে আমাদের যে টপিকগুলো সেগুলো হচ্ছে রুরাল লাইফ অ্যান্ড সোসাইটি, কলোনিয়ালিজম অ্যান্ড ট্রাইবাল সোসাইটিস, দ্য রিভল্ট অফ 1857 অ্যান্ড 58। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট তিনটি চ্যাপ্টার আজকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, ক্লাস 8 আজ আমাদের। এই যে ক্লাসগুলি এগুলি শুধুমাত্র সি টেট নয়, আমাদের যে ডাব্লিউবি টেট, আমাদের যে আপার প্রাইমারি টেট সেখানেও কিন্তু কাজে লাগবে। আর যাদের এই রিসেন্ট সি টেট 2026 দিচ্ছ সেপ্টেম্বর, তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। সবগুলি আমাদের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, তোমরা সবাই জানো। একদম 2011 থেকে 2026 পর্যন্ত যতগুলো পিওয়াইকিউ এসছে এই চ্যাপ্টারগুলি থেকে সবগুলোই আছে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তা দেরি না করে শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট প্রবলেমস ডিড শিফটিং কাল্টিভেটরস ফেস আন্ডার দ্য ব্রিটিশ রুল? ব্রিটিশ শাসনামলে স্থানান্তরিত চাষিরা কী সমস্যার সম্মুখীন হয়েছিল? এক্সপ্লয়টেশন, শোষণ, ডিক্লাইন ইন দেয়ার এগ্রিকালচারাল প্রোডাকশন, কৃষির উৎপাদন হ্রাস, দেয়ার মুভমেন্ট ওয়াজ রেস্ট্রিক্টেড, তাদের চলাচল সীমাবদ্ধ করা হয়েছিল, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব। তো স্থানান্তরিত বা ঝুম চাষ যেটা, এই চাষে চাষিরা এক জায়গায় কিছুদিন চাষ করে, যে জমির উর্বরতা যদি কমে যায় তাহলে অন্য জায়গায় চলে যায়। ব্রিটিশ সরকার বনাঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং ফরেস্ট লস চালু করে। ফলে আদিবাসীদের অবাধে জঙ্গলে যে যাতায়াত সেটা কিন্তু কঠিন হয়ে পড়ে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। তাদের চলাচল সীমাবদ্ধ করা হয়েছিল। শোষণ যেটা, শোষণ তো অবশ্যই ছিল, কিন্তু প্রশ্নে যেটা স্থানান্তরিত চাষিদের কথা বলা হয়েছে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হয়েছিল সেটা হচ্ছে সি। কৃষি উৎপাদন হ্রাস, এটা সরাসরি কোনো কারণ নয়, তাই এটা হচ্ছে না। বেকারত্ব, তাদের প্রধান সমস্যা কিন্তু চলাচল ছিল, বেকারত্ব ছিল না। ঠিক আছে, তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, ট্রাইবাল পিপল ডু নট কিপ রিটেন রেকর্ডস অফ দেয়ার পাস্ট, হাউ ডু প্রেজেন্ট ডে হিস্টোরিয়ানস রাইট ট্রাইবাল হিস্ট্রি? উপজাতি জনগোষ্ঠী তাদের অতীতের লিখিত নথি সংরক্ষণ করত না। বর্তমান ইতিহাসবিদরা কিভাবে উপজাতিদের ইতিহাস রচনা করেন? ইউজিং ট্রাইবাল মাইথোলজিজ, উপজাতীয় পৌরাণিক কাহিনী ব্যবহার করে। ইউজিং আর্কিওলজিক্যাল সোর্সেস, প্রত্নতাত্ত্বিক উৎস ব্যবহার করে। ইউজিং ওরাল ট্রেডিশনস, মৌখিক ঐতিহ্য ব্যবহার করে। ইউজিং ন্যাচারাল ট্রেডিশনস, প্রাকৃতিক ঐতিহ্য ব্যবহার করে। তো অনেক আদিবাসী সমাজ অতীতের ঘটনা কিন্তু লিখিতভাবে সংরক্ষণ করত না। তাই ইতিহাসবিদরা, যে তারা লোককথা ছিল, তাদের গান ছিল, গল্প ছিল, এইগুলিকে সব ব্যবহার করে তাদের যে ইতিহাস সেটাকে পুনর্গঠন করেন। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার, মৌখিক ঐতিহ্য ব্যবহার করে। ঠিক আছে, ট্রাইবাল মাইথোলজি যেটা পৌরাণিক কাহিনী তথ্যের একটা অংশ হতে পারে, কিন্তু মূল উত্তর কিন্তু আমাদের যে ওরাল ট্রেডিশন সেটা, তাই এটা হচ্ছে না। আর্কিওলজিক্যাল সোর্সেস, প্রত্নতাত্ত্বিক উৎস ব্যবহার করা যায়, কিন্তু আদিবাসী ইতিহাসের ক্ষেত্রে মৌখিক ঐতিহ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই এটাই ঠিক। প্রাকৃতিক ঐতিহ্য ব্যবহার করে, এটি ইতিহাস পুনর্গঠনের স্বীকৃত কোনো উৎস নয়, তাই এটা তো হচ্ছেই না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, তন্তি, মোমিন, দেভাংস কমিউনিটিজ ওয়ার এনগেজড ইন, তাঁতি, মোমিন এবং দেবাঙ্গ সম্প্রদায় কোন পেশার সঙ্গে যুক্ত ছিল? পটরি মেকিং, মৃৎশিল্প, লেদার ওয়ার্কস, চামড়ার কাজ, উইভিং, বয়নশিল্প, উড ওয়ার্কস, কাঠের কাজ। তো এই তাঁতি, মুমিন, দেভাং সম্প্রদায় এগুলি সাধারণত তাঁত ও বয়ন শিল্পের সঙ্গে যুক্ত ছিল, তাই উইভিং হচ্ছে আমাদের অ্যান্সার। সি হচ্ছে অ্যান্সার। মৃৎশিল্প তাদের প্রধান পেশা নয়, তাই এটা হচ্ছে না। চামড়ার কাজও নয়, আর কাঠের কাজও নয়। সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবাল সোসাইটিস ওয়াজ ডিভাইডেড ইন্টু খেলস? নিম্নলিখিত কোন জাতীয় সমাজ খেলে বিভক্ত ছিল? ভিল, গন্ড, অহম, সাঁওতাল। তো আসামের যে অহোম সোসাইটি, সেখানে মানুষকে বিভিন্ন খেলে সংগঠিত করা হয়েছিল। এটি ছিল তাদের সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ভিল যেটা, ভিলেরা বিভিন্ন অঞ্চলে বসবাসকারী গুরুত্বপূর্ণ আদিবাসী গোষ্ঠী, কিন্তু তাদের মধ্যে খেলে বিভক্ত ছিল না, তাই এটা হচ্ছে না। গন্ড, গন্ডদের নিজস্ব সামাজিক ও রাজনৈতিক কাঠামো ছিল, কিন্তু খেলের সঙ্গে সম্পর্কিত নয়, তাই এটা হচ্ছে না। সাঁওতাল সমাজে খেল বিভক্ত ছিল না, তাই এটা হচ্ছে না। সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, ইন ইন্ডিয়া দ্য মুন্ডা ট্রাইব লিভড ইন দ্য রিজন অফ, ভারতে মুন্ডা উপজাতি কোন অঞ্চলে বাস করত? কুল্লু, ছোটনাগপুর, বস্তার, না দুর্গ? তো মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীর প্রধান যে আবাসভূমি সেটা ছিল ছোটনাগপুর
আমাদের মালভূমি, ঠিক আছে, বিশেষ করে যে বর্তমান ঝাড়খণ্ড অঞ্চল সেখানে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। কুল্লু হিমাচল প্রদেশের অঞ্চল, তো এটা হচ্ছে না। বস্তার ছত্তিশগড়ের একটা আদিবাসী অঞ্চল, ঠিক আছে, তো এটা হচ্ছে না। দুর্গ, এটাও ছত্তিশগড়ের একটা অঞ্চল। মুন্ডাদের প্রধান আবাস নয়, তাই এটা হচ্ছে না। বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, ইন দ্য মিডিয়েভাল আসাম পাইকস ওয়ের, মধ্যযুগীয় আসামে পাইক কারা ছিল? ফোর্সড লেবারার্স, বাধ্যতামূলক শ্রমিক; প্ল্যান্টেশন ওয়ার্কার্স, বাগানের শ্রমিক; ওয়াটার ক্যারিয়ার্স, জলবাহক; মেম্বার্স অফ কনস্ক্রিপ্ট আর্মি, বাধ্যতামূলক সেনাদলের সদস্য। তো অহোম প্রশাসনে পাইকস ছিল সাধারণ মানুষ, ঠিক আছে, যাদের রাষ্ট্রের জন্য বিভিন্ন ধরনের শ্রম দিতে হতো বা পরিষেবা দিতে হতো। এটা ছিল এক ধরনের ফোর্সড লেবার সিস্টেম, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। প্লান্টেশন ওয়ার্কার্স চা বাগানের শ্রমিকদের বোঝায়, এক্ষেত্রে হচ্ছে না। জলবাহক, পাইকদের শুধুমাত্র জল বহনকারী বলা ভুল হবে, তাই এটা হচ্ছে না। বাধ্যতামূলক সেনাদলের সদস্য, তারা শুধুমাত্র বাধ্যতামূলক সেনাদলের সদস্য ছিল না, বিভিন্ন রাষ্ট্রীয় কাজেও নিয়োজিত থাকতো, তাই এটা হচ্ছে না। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য রিভল্ট অফ সংগ্রাম সংগমা ইন 1906 টুক প্লেস বিকজ, 1906 সালের সংগ্রাম সাংমার বিদ্রোহের কারণ কি ছিল? এটার আমাদের ইংলিশ যে অপশানগুলো সেগুলো আসেনি। বাংলার মুসলিম ব্যবসায়ীরা অন্যায্য বাণিজ্য নীতির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। চম্পারণের কৃষকরা নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। গুজরাটের পাটিদার কৃষকরা উচ্চ ভূমি রাজস্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আসামের উপজাতিরা উপনিবেশিক বন আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছিল। তাহলে সংগ্রাম সাংমার। ব্রিটিশ যে উপনিবেশিক বন নীতি ছিল, সেটা আদিবাসীদের বন সম্পদের উপর যে অধিকার সেটাকে অনেকটা লিমিটেড করে দেয়, সীমিত অধিকার দেয়। এর ফলে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তার ফলে কিন্তু এই সাংমার বা সংগ্রাম সাংমার বিদ্রোহ আমাদের হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আসামের উপজাতিরা উপনিবেশিক বন আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখেছিল। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বাংলার মুসলিম ব্যবসায়ীরা অন্যায্য বাণিজ্য নীতির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এটা নয়, ঠিক আছে। চম্পারণের নীল চাষিরাও এটার সঙ্গে সম্পর্কিত নয়, আর গুজরাটের পাট্টিদাররাও নয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট ইন দ্য হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন অফ ট্রাইবাল পিপল? উপজাতিদের ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল? সমসাময়িক ইতিহাসবিদ ও পর্যটকেরা উপজাতিদের সম্পর্কে অল্প তথ্য দিয়েছিল। অধিকাংশ উপজাতি লিখিত নথি সংরক্ষণ করত। উপজাতিদের সমৃদ্ধ রীতিনীতি ও মৌখিক ঐতিহ্য ছিল। উপজাতীয় সমাজ বিভিন্ন প্রয়োজনে একে অপরের উপর নির্ভরশীল ছিল। তো অধিকাংশ আদিবাসী সমাজে অতীতের ইতিহাস লিখিত নথি হিসেবে রাখা ছিল না, তার পরিবর্তে মৌখিক যে জিনিসটা সেটা বেশি সংরক্ষিত হতো, বিশেষ করে যে গান, গল্প, ঠিক আছে, এগুলি। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। অধিকাংশ উপজাতি লিখিত নথি সংরক্ষণ করত, এটা কিন্তু আমাদের ভুল বক্তব্য, বাকিগুলো ঠিক, ঠিক আছে। নেক্সট, ইউ আর ডিসকাসিং খন্ডস অ্যান্ড আপাটানি নাগালস ইন দ্য ক্লাস, চুজ দ্য কারেক্ট অপশন। আপনি শ্রেণীকক্ষে খোন্দ ও আপাতানি নাগাদের নিয়ে আলোচনা করছেন, তারা কোন কোন রাজ্যের অন্তর্গত তা মানচিত্রে দেখানোর জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করুন। ঝাড়খণ্ড অ্যান্ড নাগাল্যান্ড অন এ ম্যাপ, ঝাড়খণ্ড ও নাগাল্যান্ডের মানচিত্রে। গুজরাট অ্যান্ড মেঘালয় অন এ টাইমলাইন, গুজরাট ও মেঘালয়ের টাইমলাইনে। উড়িষ্যা অ্যান্ড অরুণাচল প্রদেশ অন এ ম্যাপ, উড়িষ্যা ও অরুণাচল প্রদেশের মানচিত্রে। গুজরাট অ্যান্ড নাগাল্যান্ড অন এ টাইমলাইন, গুজরাট ও নাগাল্যান্ড টাইমলাইনের মধ্যে। তো খোন্স এটা কিন্তু উড়িষ্যাতে আছে, ঠিক আছে, এই জাতিটা উড়িষ্যাতে আছে। আর আপাতানি এটা হচ্ছে অরুণাচল প্রদেশে, ঠিক আছে। কিন্তু আহ, সেটা আমাদের অপশানে রয়েছে, সেটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে। ঝাড়খণ্ড অ্যান্ড নাগাল্যান্ড, খন্ড কিন্তু ঝাড়খণ্ডে নয়, তাই এটা হচ্ছে না। গুজরাট ও মেঘালয়, গুজরাট ও মেঘালয় ভুল, ঠিক আছে। আর গুজরাট ও নাগাল্যান্ডও এই ক্ষেত্রে হচ্ছে না, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য ফলোইং অ্যাসারশন রিজন। অ্যাসারশনে কি আছে? দ্য লোকাল ট্রাইবাল পিপল মেক দ্য উডেন ইমেজ অফ এ ডেইটি জগন্নাথা অ্যাট পুরী, উড়িষ্যা। উড়িষ্যার পুরীতে স্থানীয় উপজাতিরা জগন্নাথ দেবের কাঠের মূর্তি তৈরি করেন। দ্য ডেইটি ওয়াজ মোস্ট লাইকলি এ ট্রাইবাল গড হু ওয়াজ লেটার আইডেন্টিফাইড উইথ বিষ্ণু। এই দেবতা সম্ভবত প্রথমে একটি উপজাতীয় দেবতা ছিলেন, পরে বিষ্ণুর সঙ্গে অভিন্ন বলে বিবেচিত হন। তো জগন্নাথের কাঠের মূর্তি তৈরির সঙ্গে ঐতিহ্যগতভাবে স্থানীয় আদিবাসী বা কারিগর বা সম্প্রদায়ের সম্পর্ক রয়েছে, ঠিক আছে। আর ঐতিহাসিকভাবে মনে করা হয় যে জগন্নাথ যে আমাদের দেবতা, তিনি সম্ভবত একটা ট্রাইবাল ডেইটি হিসেবে শুরু হয়েছিলেন, পরে বিষ্ণুয়ের সঙ্গে সংযুক্ত করা হয়। তো এসারশনটাও ঠিক আর রিজনটাও ঠিক, আর রিজনটা কিন্তু এসারশনকে ঠিকঠাক এক্সপ্লেনও করছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট,
হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট দ্য বিরসা মুন্ডা মুভমেন্ট? বিরসা মুন্ডা আন্দোলন সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যগুলি সঠিক? বিরসাস ফলোয়ার্স রেজড দ্য রেড ফ্ল্যাগ অ্যাজ এ সিম্বল অফ বিরসা রাজ। বিরসার অনুগামীরা বিরসা রাজের প্রতীক হিসেবে লাল পতাকা উত্তোলন করেছিলেন। বিরসা ইউজড ট্রেডিশনাল সিম্বলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টু রাউজ পিপল। বিরসা মানুষকে উদ্বুদ্ধ করতে ঐতিহ্যবাহী প্রতীক প্রতীক ও ভাষা ব্যবহার করেছিলেন। বিরসাস মুভমেন্ট ওয়াজ এগেনস্ট রিফর্মিং ট্রাইবাল পিপল। বিরসার আন্দোলন উপজাতিদের সংস্কারের বিরুদ্ধে ছিল। বিরসা টার্নড এগেনস্ট মিশনারিজ অ্যান্ড হিন্দু ল্যান্ডলর্ডস। বিরসা মিশনারি ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তো কোনগুলি সঠিক? প্রথমেরটা যদি দেখি, যে বিরসার অনুগামীরা বিরসা রাজের প্রতীক হিসেবে লাল পতাকার উত্তোলন করেছিলেন, এটা কিন্তু ভুল। ঠিক আছে, লাল পতাকার কিন্তু উত্তোলন করেননি, তাই এটা হচ্ছে না। বিরসা মানুষকে উদ্বুদ্ধ করতে ঐতিহ্যবাহী প্রতীক ও ভাষা ব্যবহার করেছিলেন, এটা কিন্তু সঠিক, তাই এটা ঠিক। বিরসা আন্দোলন বিরসার আন্দোলন উপজাতিদের সংস্কারের বিরুদ্ধে ছিল, এটা কিন্তু ভুল। বিরসার আন্দোলন অধিবাসী সংস্কারের বিরুদ্ধে ছিল না, বরং তাদের অধিকার, তাদের যে আহ, সমাজের পুনর্গঠনের, সেটার সঙ্গে যুক্ত ছিল, তাই এটা কিন্তু ভুল। বিরসা মিশনারি ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এটা ঠিক। ঠিক আছে, তাহলে বি আর ডি হচ্ছে আমাদের ঠিক। বি ডি এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত বিবৃতিগুলি মনোযোগ দিয়ে পড়ো। ইন 1770 এ টেরিবল ফেমাইন কিল্ড 10 মিলিয়ন পিপল ইন বেঙ্গল। 1770 সালে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষে 1 কোটি মানুষের মৃত্যু হয়। অ্যাবাউট 1/3 অফ দ্য পপুলেশন ওয়াজ ওয়াইপড আউট। জনসংখ্যার প্রায় 1/3 নিশ্চিহ্ন হয়ে যায়। তাহলে এই দুটো যদি দেখি, আহ, এটা তো ঠিক। 1770 সালে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষে 1 কোটি মানুষের মৃত্যু হয়। ঠিক আছে, 1770 সালে বেঙ্গল ফেমাইন অত্যন্ত ভয়াবহ ছিল, প্রায় 1 কোটি মানুষ মারা গিয়েছিল বলে এনসিইআরটিতে কিন্তু উল্লেখ রয়েছে। আর এটা যে জনসংখ্যার প্রায় 1/3 নিশ্চিহ্ন হয়ে যায়, এটাও কিন্তু ঠিক। তাই দুটোই ঠিক, বোথ এ অ্যান্ড বি আর ট্রু, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাসারশন রিজন। অ্যাসারশন হচ্ছে ট্রাইবস হ্যাভ রিচ অ্যান্ড ইউনিক কালচারাল ট্রেডিশনস ইনক্লুডিং দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক। উপজাতিদের নিজস্ব ভাষা, সঙ্গীত সহ সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। ল্যান্ড, ফরেস্টস, গ্রাসল্যান্ডস অ্যান্ড ওয়াটার আর রিগার্ডেড অ্যাজ দ্য ওয়েলথ অফ দ্য এন্টায়ার ট্রাইব অ্যান্ড এভরিবডি শেয়ার্স দিস টুগেদার। জমি, বন, তৃণভূমি ও জলকে সমগ্র উপজাতির সম্পদ হিসেবে গণ্য করা হয় এবং সবাই মিলে তা ব্যবহার করে। তো আমরা যদি এ দেখি, তো এটা কিন্তু ঠিক। আদিবাসীদের নিজস্ব ভাষা, গান, সংস্কৃতি, ঐতিহ্য রয়েছে, তাই এটা ঠিক। আর যদি দেখি, এটাও কিন্তু আমাদের ঠিক। অনেক অধিবাসী সমাজে জমি, বন, জল ইত্যাদি সম্পদকে সামষ্টিক সম্পদ হিসেবে দেখা হতো। ঠিক আছে, তাই এটা কিন্তু ঠিক। এ আর আর দুটোই কিন্তু ঠিক, কিন্তু আর কিন্তু এ কে ঠিকঠাক এখানে আমাদের ব্যাখ্যা করছে না। ঠিক আছে, সামষ্টিক সম্পত্তির ধারণা সরাসরি তাদের ভাষা ও সঙ্গীতের ঐতিহ্যের ব্যাখ্যার সঙ্গে কিন্তু ঠিকঠাক মানে ব্যাখ্যা করছে না। ঠিক আছে, তাই এও ঠিক, আরও ঠিক, কিন্তু সঠিক এক্সপ্লেনেশন নয়। বোথ ট্রু, বাট আর ডাজ নট এক্সপ্লেন এ। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য ডিস্টিংটিভনেস অফ আদিবাসী সোসাইটিজ ইজ অ্যাট্রিবিউটেড টু। আদিবাসী সমাজের স্বাতন্ত্র্যের কারণ কি? প্রেভেলেন্স অফ কাস্ট সিস্টেম, বর্ণপ্রথার প্রচলন। প্র্যাকটিস অফ ট্রাইবাল রিলিজিয়ান্স ডিস্টিংক্ট ফ্রম ওয়ান রিলিজিয়ান্স। স্বতন্ত্র উপজাতীয় ধর্মাচরণ। ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ ইউজ, স্বতন্ত্র ভাষার ব্যবহার। প্রেজেন্স অফ লিটল হিয়ারার্কি, কম স্তর বিন্যাস। তো আদিবাসী সমাজে স্বাতন্ত্র্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলি, সেগুলো হচ্ছে নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন। ঠিক আছে, স্বতন্ত্র ভাষার ব্যবহার, এটাও ঠিক। আর তুলনামূলকভাবে কম সামাজিক হিয়ারার্কি। তাই বি, সি, ডি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। কাস্ট সিস্টেমের ব্যাপক প্রচলন তাদের স্বাতন্ত্র্যের কারণ নয়, তাই এটা হচ্ছে না। ঠিক আছে, এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট? নিম্নলিখিত কোনটি ভুল? 1813 সালে ইলবার্ট বিল নিয়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছিল। 1870 ও 1880-র দশকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তোষ বৃদ্ধি পায়। 1878 সালে আর্মস অ্যাক্ট পাস হয়েছিল, যাতে ভারতীয়দের অস্ত্র রাখায় নিষেধাজ্ঞা ছিল। 1880 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়ে সরকারকে সরকারকে সমর্থন করেছিল। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় 1878 সালে, আর 1880 সালে কিন্তু এটা নয়। ঠিক আছে, কোনটা ভুল বলেছে, তাই এটাই হচ্ছে আমাদের ভুল। ঠিক আছে, এই আইন ভারতীয় ভাষার যে সংবাদপত্রগুলি, সেগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আনা হয়েছিল। ঠিক আছে, তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 1883 সালে ইলবার্ট বিল নিয়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছিল, এটা ঠিক, এটাও ঠিক, আর এটাও ঠিক। ডি কিন্তু আমাদের ঠিক নয়। নেক্সট, অ্যাসারশন রিজন। অ্যাসারশন বলছে
colonial rule introduced several new art forms, styles and techniques. উপনিবেশিক শাসন বহু নতুন শিল্পরীতি ও কৌশল প্রবর্তন করেছিল। These were creatively adapted by Indian artists for local patrons and markets. ভারতীয় শিল্পীরা এগুলিকে স্থানীয় পৃষ্ঠপোষক ও বাজারের জন্য সৃজনশীলভাবে গ্রহণ করেছিলেন। তো যদি দেখি এটা কিন্তু ঠিক। উপনিবেশিক শাসনের সময় ভারতীয় শিল্পে নতুন শিল্পরীতি, নানা রকমের টেকনিক, নানা স্টাইল এগুলোর কিন্তু প্রভাব পড়ে, তাই এটা ঠিক। আর যদি দেখি এটাও কিন্তু ঠিক। ভারতীয় শিল্পীরা এই নতুন রীতিগুলিকে স্থানীয় পৃষ্ঠপোষক ও বাজারের উপযোগী করে নিজেদের শিল্পে গ্রহণ করেছিল। ঠিক আছে, এও ঠিক আরও ঠিক। কিন্তু ভারতীয় শিল্পরা নতুন রীতিকে গ্রহণ করেছিলেন, এটি কেন কলোনিয়াল রুল নতুন আর্ট ফর্ম ও টেকনিক প্রবর্তন করেছিল সেটাকে কিন্তু সরাসরি এক্সপ্লেন করছে না। ঠিক আছে, তাই এও ঠিক আরও ঠিক, কিন্তু আর কিন্তু এর সঠিক এক্সপ্লেনেশন নয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, Which of the following emerged as an important religion in modern Adivasi history during the 19th century? ঊনবিংশ শতকে আধুনিক আদিবাসী ইতিহাসে কোন ধর্মটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? হিন্দুইজম, হিন্দু ধর্ম, ইসলাম, বুদ্ধিজম, বৌদ্ধ ধর্ম না খ্রিস্ট ধর্ম? তো ঊনবিংশ শতকে খ্রিস্টিয়ান মিশনারিজ এরা কিন্তু আদিবাসী যে অঞ্চল সেখানে কাজ করতে শুরু করে, ফলে খ্রিস্টিয়ানিটি সেটা আধুনিক আদিবাসী ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, বাকিগুলো হচ্ছে না। নেক্সট, The first cotton mill in India was set up as a spinning mill in Bombay in the year. ভারতের প্রথম তুলা সুতা কল বোম্বেতে কত সালে স্থাপিত হয়? 1853, 1854, 1855 না 1852? তো ভারতে প্রথম সফল কটন টেক্সটাইল বোম্বেতে 1854 সালে স্থাপিত হয়, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন দ্য ফলোয়িং হাউ মেনি হ্যাভ বিন ম্যাচড ইনকারেক্টলি? নিচের কতগুলি ভুলভাবে মিল করা হয়েছে? কোল্ড রেভেলিয়ন 1831-32 সালে, সান্থাল রিভল্ট 1855 সালে, বস্তর রিবেলিয়ন 1920 সালে, ওয়ারলি রিভল্ট 1939। তো কোল রিবেলিয়ন 1831-32 সালে, এটা ঠিক। সান্থাল রিভল্ট 1855 সালে হয়, এটাও ঠিক। বস্তর রিবেলিয়ন 1920 সালে হয়, এটাও ঠিক। ওয়ারলি রিভল্টও 1939 সালে হয়, এটাও ঠিক। তাই চারটেই ঠিক। ঠিক আছে, তাহলে বলছে কতগুলো ভুলভাবে ঠিক করা হয়েছে, মানে দেওয়া হয়েছে, তো একটাও তো ভুলভাবে দেওয়া হয়নি, তাই নান হবে আমাদের অ্যান্সার, সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, অ্যানালাইজ দ্য ফলোয়িং হিস্টোরিক্যাল ক্লেমস। নিম্নলিখিত ঐতিহাসিক দাবিগুলি বিশ্লেষণ করো। বর্ণা বেসড সোসাইটি ডিড নট ইন্টারেক্ট উইথ ট্রাইবাল পিপল অ্যাট অল। বর্ণভিত্তিক সমাজের সঙ্গে উপজাতিদের কোনো যোগাযোগ ছিল না। সাম ট্রাইবস রিজেক্টেড বোথ কাস্ট সিস্টেম অ্যান্ড অর্থোডক্স হিন্দুইজম। কিছু উপজাতি বর্ণপ্রথা ও গোড়া হিন্দু ধর্ম উভয়ই প্রত্যাখ্যান করেছিল। সাম ট্রাইবস এস্টাবলিশড এক্সটেন্সিভ স্টেটস উইথ ওয়েল অর্গানাইজড সিস্টেমস। কিছু উপজাতি সুসংগঠিত বৃহৎ রাষ্ট্র গড়ে তুলেছিল। পলিটিক্যাল পাওয়ার ব্রট দেম ইন্টু কনফ্লিক্ট উইথ লার্জার কিংডমস। রাজনৈতিক ক্ষমতা তাদের বৃহৎ রাজ্যগুলির সঙ্গে সংঘর্ষে জড়ায়। তো কোনগুলি ঠিক? বর্ণভিত্তিক সমাজের সঙ্গে উপজাতিদের কোনো যোগাযোগ ছিল না, এটা কিন্তু ভুল। ঠিক আছে, কোনো যোগাযোগ ছিল না এটা বলা একদমই ভুল। ট্রাইবাল ও কাস্ট বেসড সমাজের মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ ছিল, তাই এটা হচ্ছে না। কিছু উপজাতি বর্ণপ্রথা ও গোড়া হিন্দু ধর্ম উভয় প্রত্যাখ্যান করেছিল, এটা কিন্তু ঠিক। কিছু উপজাতি সুসংগঠিত বৃহৎ রাষ্ট্র গড়ে তুলেছিল, এটাও ঠিক। রাজনৈতিক ক্ষমতা তাদের বৃহৎ রাজ্যগুলির সঙ্গে সংঘর্ষে জড়ায়, এটাও ঠিক। তাই বি, সি, ডি হচ্ছে আমাদের ঠিক, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ডিসপেল দ্য মিসকনসেপশনস রিগার্ডিং কলোনিয়াল অ্যাগ্রেরিয়ান পলিসিস। উপনিবেশিক কৃষিনীতি সম্পর্কে নিচের সঠিক বক্তব্য নির্বাচন করো। কোম্পানি দেওয়ানি লাভের পর প্রধান প্রশাসক হয়ে ওঠে। 1765 সালের পর কোম্পানিকে ভূমি প্রশাসন ও রাজস্ব সংগ্রহের কথা ভাবতে হয়। 1765 সালের আগে কোম্পানি ব্রিটেন থেকে বিপুল পরিমাণ শস্য এনে ভারতীয় পণ্য কিনত। 1765 সালের পরে বাংলার রাজস্ব রপ্তানিযোগ্য পণ্য কেনার কাজে ব্যবহৃত হয়। তো কোম্পানি দেওয়ানি লাভের পর প্রধান প্রশাসক হয়ে ওঠে, এটা তো ঠিক। ঠিক আছে, 1765 সালের পর কোম্পানিকে ভূমি প্রশাসন ও রাজস্ব সংগ্রহের কথা ভাবতে হয়, এটাও ঠিক। 1765 পরে কোম্পানিকে ভূমি প্রশাসন ও রাজস্ব সংগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হয়েছিল। 1765 সালের আগে কোম্পানি ব্রিটেন থেকে বিপুল পরিমাণ শস্য এনে ভারতীয় পণ্য কিনত, এটা কিন্তু ভুল। ঠিক আছে, 1765 সালের পরে বাংলার রাজস্ব রপ্তানিযোগ্য পণ্য কেনার কাজে ব্যবহৃত হয়, এটাও ভুল। 1765 পরে বাংলার রাজস্ব মূলত কোম্পানির যে বাণিজ্যিক উদ্দেশ্য ও প্রশাসনিক ব্যয়ের সঙ্গে যুক্ত হয়েছিল, তাই এটা ভুল। এ আর বি হচ্ছে আমাদের ঠিক, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং আর ইনস্টিটিউশনাল সোর্সেস অফ ক্রেডিট ইন রুরাল ইন্ডিয়া? গ্রামীণ ভারতে নিম্নলিখিত কোনগুলি প্রাতিষ্ঠানিক ঋণের উৎস? মানি লেন্ডার্স মহাজন, কোঅপারেটিভ সমবায় সমিতি, গভর্নমেন্ট ব্যাংকস সরকারি ব্যাংক, ল্যান্ডলর্ডস জমিদার। তো প্রাতিষ্ঠানিক ঋণের উৎস হলো, একটা তো হচ্ছে আমাদের সমবায় সমিতি, আর সেকেন্ড হচ্ছে আমাদের গভর্নমেন্ট ব্যাংকস বা সরকারি ব্যাংক।
মানি লেন্ডার্স আর জমিদার এগুলো হলো নন ইনস্টিটিউশনাল সোর্সেস, ঠিক আছে? তাই এগুলো কিন্তু ইনস্টিটিউশনাল সোর্সেস হচ্ছে না। বি আর সি হচ্ছে আমাদের অ্যান্সার, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হু দ্য হু অফ দ্য ফলোয়িং ওয়াজ ইমপিচড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট? নিম্নলিখিতদের মধ্যে কাকে ব্রিটিশ পার্লামেন্টে অভিশংসিত করেছিল? কর্নওয়ালিস, না রবার্ট ক্লাইভ, না ওয়ারেন হেস্টিংস, না টিবি ম্যাকলি? তো ওয়ারেন হেস্টিংস, যিনি হচ্ছে আমাদের প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তার শাসনকালের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্টে তাকে ইমপিচমেন্ট করা হয়। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার, বাকিগুলো হচ্ছে না, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং থ্রি ইউনিভার্সিটিজ ওয়ার এস্টাবলিশড ইন 1857? 1857 সালে নিম্নলিখিত কোন তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কলকাতা, বোম্বাই, দিল্লি, কলকাতা, মাদ্রাজ, বোম্বাই, কলকাতা, মাদ্রাজ, বারাণসী, কলকাতা, বোম্বাই, পাঞ্জাব। তো 1857 সালে তিনটে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তার মধ্যে হচ্ছে একটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ বম্বে, ইউনিভার্সিটি অফ মাদ্রাস। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, as a consequence of the revolt of 1857, which change was initiated by the British Parliament? 1857 সালের বিদ্রোহের ফলস্বরূপ ব্রিটিশ পার্লামেন্টে কোন পরিবর্তন আনে? বিদ্রোহ সমর্থনকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, পাঠান ও শিখদের সেনাবাহিনীতে নিষিদ্ধ করা হয়, দেশীয় শাসকদের হুমকি দেওয়া হয়, ভারতের জন্য সেক্রেটারি অফ স্টেট নিয়োগ করা হয়। তো 1857 সালের বিদ্রোহের পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে 1858 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আর ভারতের শাসন সরাসরি ব্রিটিশ ক্রাউনের অধীনে চলে যায়, ঠিক আছে? সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া পদ কিন্তু সৃষ্টি হয় তারপর, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বাকি তিনটে কিন্তু আহ, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, এটা কিন্তু হয়েছিল, কিন্তু এই প্রশ্নের ভিত্তিতে সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, ঠিক আছে? এটা তো করা হয়নি। আর দেশীয় শাসকদের হুমকি দেওয়া হয়, হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, ঠিক আছে? নেক্সট, হু লেড দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট ইন কিত্তোর? কিত্তোরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? নানা ফড়নবিস, অহল্যাবাই হোলকার, রানী লক্ষ্মীবাই, রানী চেন্নাম্মা? তো রানী চেন্নাম্মা কিত্তুরের ছিলেন তিনি। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিনি দক্ষিণ ভারতের অন্যতম ব্রিটিশ বিরোধী নেত্রী, ঠিক আছে? তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। Next, Begum Hazrat Mahal took an active part in organizing the uprising against the British Act. বেগম হজরত মহল কোথায় ব্রিটিশ বিরোধী বিদ্রোহ সংগঠনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন? কানপুর, লখনৌ, ফৈজাবাদ, না এলাহাবাদ? তো বেগম হজরত মহল 1857 সালের বিদ্রোহে লখনৌ আর আওয়াধ এই অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। কানপুরে নানা সাহেব ছিলেন, ঠিক আছে? আর এগুলি তো হচ্ছে না। নেক্সট, হুইচ অ্যাক্ট ট্রান্সফার্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ ক্রাউন? কোন আইনের মাধ্যমে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ ক্রাউনের হাতে চলে যায়? অ্যাক্ট অফ 1833, 1833 সালের আইন, 1858 সালের আইন, 1861 সালের আইন, 1868 সালের আইন? তাহলে একটু আগে আমরা করলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসনের আহ, অবসান হয়, আর তারপর ভারতের যে শাসন সেটা সরাসরি চলে যায় ব্রিটিশ ক্রাউনের হাতে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হাউ ডিড দ্য ব্রিটিশ কনসলিডেট দেয়ার কন্ট্রোল ওভার ইন্ডিয়া আফটার দ্য রিভোল্ট অফ 1857? 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশরা কিভাবে ভারতের উপর তাদের নিয়ন্ত্রণ সুদৃঢ় করেছিল? কোম্পানির ক্ষমতা ব্রিটিশ ক্রাউনের হাতে হস্তান্তর করে, আওধ, বিহার, মধ্য ভারত ও দক্ষিণ ভারত থেকে আরও বেশি সৈন্য নিয়োগ করে, ভূমিহীন ও কৃষকদের রক্ষার নীতি গ্রহণ করে, তুষ্টিকরণ ও সম্পত্তির অধিকার রক্ষা করে? তো 1857 এর বিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 পাস করে। এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ক্ষমতা ডাইরেক্টলি চলে যায় ব্রিটিশ ক্রাউনের হাতে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বি যদি দেখি, সেনা নিয়োগের নীতিতে পরিবর্তন এলো, এটা কিন্তু বেস্ট অ্যান্সার আমাদের হবে না। ভূমিহীন ও কৃষকদের রক্ষার নীতি গ্রহণ করে, ভূমিহীন ও কৃষকদের রক্ষায় মূল নীতি ছিল না, তাই এটা হচ্ছে না। তুষ্টিকরণ ও সম্পত্তির অধিকার রক্ষা করে, সম্পত্তির অধিকার ও দেশীয় রাজাদের সঙ্গে নীতিতে পরিবর্তন এসেছিল, কিন্তু এটা আমাদের প্রধান পরিবর্তন নয়, এ হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, assertion, reason. The British decided that the proportion of Indian soldiers in the army would be reduced and the number of European soldiers would be increased. ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়েছিল যে সেনাবাহিনীতে ভারতীয় সৈন্যের অনুপাত কমিয়ে ইউরোপীয় সৈন্যের সংখ্যা বাড়ানো হবে। In May 1857, sepoys of the East India Company mutinied in several places and many sections of society joined the rebellion. 1857 সালের মে মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহীরা বিভিন্ন স্থানে বিদ্রোহ করে এবং সমাজের বহু শ্রেণীর মানুষ এতে যোগ দেয়। তো অ্যাসারশন যেটা সেটা কিন্তু ঠিক।
57 বিদ্রোহের পর ব্রিটিশরা ভারতীয় সৈন্যের অনুপাত কমিয়ে ইউরোপিয়ান সোলজার্সের অনুপাত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর উদ্দেশ্য ছিল ভবিষ্যতে ভারতীয় সৈন্যদের দ্বারা বড় ধরনের কোনো বিদ্রোহ যেন না হয়। তাই এটা কিন্তু ঠিক। কারণ যদি দেখি, এটাও কিন্তু ঠিক। 1857 সালের মে মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেপয়েস বিদ্রোহ শুরু করে এবং পরে সমাজের বিভিন্ন অংশের মানুষ এতে যোগ দেয়। ঠিক আছে? আর যেটা আমাদের কারণ, সেটা কিন্তু এসারশনকে ঠিকঠাক এক্সপ্লেনও করছে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো 30টি কোয়েশ্চেন এখানে শেষ হলো। এই চ্যাপ্টার থেকে যতগুলি পিওয়াইকিউ এসেছিল আমরা সবগুলি করে নিলাম। ঠিক আছে? খুব বেশি আসেনি, তাই সবগুলি করলাম। তো আশা করি প্রত্যেকটি কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো কেন হলো। যদি কোথাও ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।